বিষয়টা আসছে। দেখেন, বিজয়, আপনি যদি প্রত্যেকটা রাজ্য বিজয় করে বিজয়ের ডঙ্কা বাজিয়ে যখন রাজ্যে ফিরে আসবেন, তখন আপনি অবশ্যই বিজয়ের মালাই আপনি কি করবেন, আপনার হাতে নিবেন, তাই না? সুতরাং তখন আপনি শ্রেষ্ঠ উপাধি পাবেন। সুতরাং সেন বংশের শ্রেষ্ঠ সেই পাল বংশ। প্রাচীন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় যে বংশটা ছিল সেটা হচ্ছে পাল বংশ। মনে রাখতে হবে যে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, বা শ্রেষ্ঠ যিনি ধর্মপাল। মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম। প্রাচীন কালের সমসাময়িক ইতিহাস থেকে একদম আধুনিক কালের প্রত্যেকটা পর্ব আমরা পড়াশোনা করব। আর এই ধারাবাহিকতায় আমরা প্রাচীন কালের সমসাময়িক ইতিহাস নিয়ে আজকের পাঠে আলোচনা করব। একদম শেষ পর্যন্ত যদি আপনি ক্লাসটা দেখেন, আমি একদম 100% গ্যারেন্টি দিচ্ছি যে আপনি যে কোনো প্রশ্ন সলভ করবেন প্রাচীন ইতিহাস থেকে, আপনি পারবেন। একটু ধৈর্য প্রয়োজন। সামনে যেহেতু আপনাদের নিবন্ধন পরীক্ষা রয়েছে, পাশাপাশি যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে নার্সিং পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের জন্য আজকের ক্লাসটি একদম গ্র্যান্ড ক্লাস হতে যাচ্ছে। এবং এইখানে এমন কিছু বিষয় আলোচনা করা হয়েছে যেখান থেকে আপনার এর বাহিরে আশা করি কোন প্রশ্ন বাদ পড়বে না। একদম আমরা দৌড়ে দৌড়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। সো প্রাচীনকালের যে ইতিহাসগুলো রয়েছে, এই ইতিহাসগুলোর একদম যে পয়েন্টগুলো না পড়লেই নয়। আমাদের প্রাচীনকালের বিশেষ করে একদম মৌর্য সাম্রাজ্যের ইতিহাস থেকে একদম সেন যুগের শাসন আমল পর্যন্ত একদম টু দা পয়েন্টে যে বিষয়গুলো আমাদের পরীক্ষায় বারবার আসে, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। সো তাহলে আমরা একে একে একদম আমাদের স্ক্রিনে যে বিষয়গুলো দেখতেছি, জাস্ট মনোযোগ সহকারে একটু পড়লে হবে। ক্লাসের পড়া ক্লাসে কিন্তু শেষ হয়ে যাবে। আবার বলছি, ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। সো যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা, যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, তাদের জন্য খুবই খুবই দুর্দান্ত ক্লাস আজকের ক্লাসটি। সো আজকের ক্লাসে কি রয়েছে, আমরা আজকের একদম প্রাচীন যে প্রথম যে প্রাচীন ইতিহাসে আমরা যে মৌর্য বংশের ইতিহাসটা জানি, সেই ইতিহাসটা থেকে আমরা একদম শুরু করব। সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রাচীন বংশের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বংশটা সেটা হচ্ছে, এবং প্রথম যে বংশটা সেটা হচ্ছে মৌর্য বংশ বা মৌর্য শাসন। প্রাচীন ইতিহাসের প্রথম শাসন বা প্রথম সাম্রাজ্য যিনি বিস্তার করেছিলেন, তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবং এই চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ প্রাচীন ভারতে প্রথম আমরা যে ইতিহাস জানতে পাই বিভিন্ন গ্রন্থের মাধ্যমে, বিভিন্ন পরিব্রাজকের মধ্য দিয়ে আমরা বিভিন্ন গ্রন্থের প্রাচীন ইতিহাস সম্পর্কে আমরা জানি। প্রাচীন বাংলায় প্রায় 16টি জনপদ ছিল। এই জনপদগুলোর মধ্য দিয়ে বিভিন্ন রাজবংশগুলো কিন্তু এই জনপদগুলোই শাসন করে আসছে। পাশাপাশি প্রাচীন বংশের, প্রাচীন রাজবংশের মধ্যে প্রথম যে বংশটা সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য বা মৌর্য বংশ। যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, সো এখানে প্রথমে দেওয়া আছে যে প্রাচীন ভারত বংশের প্রথম রাজবংশ হচ্ছে মৌর্য বংশ। এইটা আপনি জেনে নিলেন যে প্রাচীন বংশটাই হচ্ছে প্রথম মৌর্য বংশ। যদি প্রশ্ন আসে প্রাচীন রাজবংশ বা প্রাচীন সাম্রাজ্য কোনটি, প্রথম হবে মৌর্য বংশ। ওকে, আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাসকে পরাজিত করে উপমহাদেশে গ্রিকদের তাড়িয়ে দেন চন্দ্রগুপ্ত মৌর্য। আবার বলতেছি, ভারতবর্ষে গ্রিকদের আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারতবর্ষে আক্রমণ করেন। এবং তিনি যখন চলে যান ভারতবর্ষ সাম্রাজ্য অর্থাৎ ভারতবর্ষকে স্বাধীন করে যখন তিনি চলে যান, তখন তার সেনাপতি সেলিউকাসকে ক্ষমতা দিয়ে যান। সেলিউকাসকে হটিয়ে 321 খ্রিস্টপূর্বাব্দে যিনি ক্ষমতা যান তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবং এই চন্দ্রগুপ্ত মৌর্য তার রাজধানী করেন মূলত পাটালিপুত্র। এবং চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটালিপুত্র। এবং খ্রিস্টপূর্ব 261 খ্রিস্টাব্দে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বুদ্ধ ধর্ম গ্রহণ করেন সম্রাট অশোক। আবার একটু বলে রাখায়, মৌর্য বংশের তৃতীয় সম্রাট ছিল সম্রাট অশোক, অর্থাৎ সম্রাট অশোক ছিল বিন্দুসারের পুত্র। এবং এই মৌর্য বংশের শ্রেষ্ঠ যে শাসক ছিলেন তিনি হচ্ছেন সম্রাট অশোক। আবার বলতেছি, মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, বাট সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। আবার বলতেছি, তিনি ধর্ম অর্থাৎ এই যে তিনি কলিঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েন, এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেন। কোন ধর্ম? বুদ্ধ ধর্ম গ্রহণ করেন। আর এই জন্য সম্রাট অশোককে বুদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? বুদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়ে থাকে। আবার বলতেছি, উপমহাদেশের সবচেয়ে বেশি বুদ্ধ ধর্ম প্রসারে যিনি লাভ করেছেন তিনি হচ্ছেন সম্রাট অশোক। এবং সম্রাট অশোকের সময় সেটা। আবার বলতেছি, মৌর্য বংশের সর্বশেষ যিনি সম্রাট ছিলেন তিনি কিন্তু
এই বৃহদর্থ। কিন্তু তৃতীয় যিনি সম্রাট ছিলেন বা শ্রেষ্ঠ যিনি শাসক ছিলেন, তিনি ছিলেন সম্রাট অশোক। ওকে, এই যে মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামলে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি হচ্ছেন মৌর্য বংশের প্রধানমন্ত্রী বা প্রধান আমত্ত, বা তিনি ছিলেন অন্যতম সলা পরামর্শদাতা। তার নাম ছিল চাণক্য বা কৌটিল্য। এই কৌটিল্যের বিখ্যাত গ্রন্থ রয়েছে অর্থশাস্ত্র। কি বললাম? অর্থশাস্ত্র। এই যে প্রাচীন ইতিহাসের বংশ পরম্পরা পড়তে গেলে আমাদের মাথা ওলায় যায়, মাথা ওলানির প্রয়োজন নাই। আমরা ধরে ধরে মৌর্য বংশ, মৌর্যের পরে গুপ্ত, গুপ্তর পরে সে মানে গৌর, গৌরদের পরে হচ্ছে পাল, পালদের পরে হচ্ছে সেন। এই যে ধারাবাহিকতা, ধারাবাহিক ভাবে কিন্তু আমরা ধরে ধরে পড়াশোনার চেষ্টা করব। সো মনোযোগ সহকারে কিন্তু লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখলে আশা করি প্রাচীন ইতিহাসের কোনো জিনিসেই আপনার আয়ত্তের বাহিরে থাকবে না। সব ইতিহাস এইখানে ধরে ধরে আলোচনা করা হয়েছে। ওকে, আরেকটু দেখুন। মৌর্য বংশ মূলত পুন্ড্র বা মহস্তানগড়ের রাজধানী স্থাপন করে সম্রাট অশোক। আচ্ছা, এখন আমরা জানি প্রাচীন ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম জনপদ ছিল পুন্ড্র জনপদ, বা প্রাচীনতম জনপদ হচ্ছে মহস্তানগড়ে গড়ে উঠেছিল। আর মহস্তানগড়কে রাজধানী স্থাপন করেছিল সম্রাট অশোক। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের সাথে জড়িত ছিলেন। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি তিনি বুদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন, এবং বুদ্ধ ধর্ম প্রসারে যিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন, তিনি হচ্ছেন সম্রাট অশোক। সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের তৃতীয় সম্রাট। তিনি বিন্দুসারের পুত্র ছিলেন। মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদর্থ, এবং তক্ষশিলা নগর ছিল অধুনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি প্রাচীন বিদ্যাচার্য চর্চা কেন্দ্র। তাহলে তক্ষশিলা কোথায় অবস্থিত? পাকিস্তানে তক্ষশিলা অবস্থিত। মনে থাকবে কিনা? আশা করি। এই যে প্রাচীন মৌর্য বংশ, এই বংশ কিন্তু আমাদের এখানে শেষ। প্রাচীন বংশের পূর্বে, অর্থাৎ এই যে মৌর্য বংশের পরবর্তী যে বংশটা আসে, এই বংশটার নাম হচ্ছে গুপ্ত বংশ। কি বললাম? গুপ্ত। তা মৌর্যের পরে গুপ্ত। প্রাচীন ভারতে সেলিউকাসকে হটিয়ে যিনি ক্ষমতায় আসেন, তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই গুপ্ত সাম্রাজ্য শেষ হওয়া চন্দ্রগুপ্ত মৌর্যের পরে, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য শেষ হওয়ার পরে গুপ্ত সাম্রাজ্য প্রাচীন ভারতের দ্বিতীয় সাম্রাজ্য। এই গুপ্ত সাম্রাজ্যকে বলা হয়ে থাকে বিশেষ করে আহ স্বর্ণযুগ। প্রাচীন ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় এই গুপ্ত বংশকে। মনে রাখতে হবে, আবার বলতেছি, প্রাচীন বংশের সবচেয়ে স্বর্ণযুগ বলা হয় গুপ্ত বংশকে। এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। আমি কিন্তু বলতেছি এর প্রতিষ্ঠাতা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য না, অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্ত, বাট শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত। মনে রাখবেন, যার মনটা সমুদ্রের মতো বিশাল, তিনি অবশ্যই শ্রেষ্ঠ হবেন। আর শ্রেষ্ঠ শাসক এইভাবে আমরা ধরতে পারি যে গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত। আর উনার নামের শেষে কিন্তু গুপ্ত একটা বানান শব্দ আছে। সুতরাং গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত। শেষ শাসক ছিলেন বিষ্ণুগুপ্ত। কে ছিলেন শেষ শাসক? বিষ্ণুগুপ্ত। অন্যান্য শাসকের মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন অন্য গুরুত্বপূর্ণ একজন শাসক, এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং এই গুপ্ত বংশের রাজধানীও ছিল পাটালিপুত্র। কোথায় ছিল? পাটালিপুত্র। মাথায় রাখতে হবে, মৌর্যের এবং গুপ্তের উভয় রাজধানী ছিল পাটালিপুত্র। এবং গুপ্ত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আপনাদের সামনে অলরেডি স্ক্রিনে ভাসতেছে। এইগুলো পড়লে এর বাইরে গুপ্ত বংশ থেকে প্রশ্ন আসবে না। তাহলে আমরা জানি যে গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত, তিনি কাব্য রচনার জন্য বিখ্যাত বিধায় তাকে কথিরাজ বা কবিরাজ না কথিরাজ উপাধি পান তিনি। এবং এই সমুদ্রগুপ্ত প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়ে থাকে সমুদ্রগুপ্তকে। প্রশ্নটা কিন্তু প্রায় সময় আসে যে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্ত। একটা বিষয় বলে রাখি, এইভাবে প্রতিটা ক্লাসের ধারাবাহিক পর্ব জানার জন্য ইতিহাস ধরে ধরে প্রাচীন ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, ইংরেজ শাসনামল, মুক্তিযুদ্ধের যে ইতিহাস, তারপর আন্তর্জাতিক বিষয়গুলোর সাধারণ জ্ঞানের এইভাবে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আপনি আপনার বাসায় বসে একদম সুন্দরভাবে পড়ার জন্য রাজ একাডেমি নিয়ে এসলো আপনাদের এনটিআরসির একদম গুছানো একটা সাধারণ জ্ঞানের কোর্স। এই কোর্সে আপনি স্বল্প মূল্যে এই কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 299 টাকা। আপনি চাইলে আমাদের রাহাস একাডেমিতে এখনই নক করে আপনি আপনার ভর্তি কনফার্ম করতে পারেন। সো যারা এখনো ভর্তি হন নাই, এনটিআরসি কিভাবে দিবেন, এনটিআরসি কি ভাবতেছেন, তারা সাধারণ জ্ঞান নিয়ে যাদের একদম মনে হয় আকাশ সমান সমস্যা, তাদেরকে ক্লাসের পড়া ক্লাসেই বুঝিয়ে দেওয়া হবে। ক্লাসেই পড়া ক্লাসেই প্রবার সাপ্তাহিক 3টা
লাইভ ক্লাসের মাধ্যমে এবং প্রত্যেকটা লেকচার শিট আপনাদেরকে প্রোভাইড করা হবে এবং প্রতিটা বিষয় ধরে ধরে আলোচনা করা হবে এবং এই বিষয়গুলো আপনাকে ধরে ধরে এবং আপনার ঘরে বসে আপনি অযথা সময় নষ্ট না করে আপনি ঘরে বসে একদম মানে বিশেষ করে এনটিআরসি সিলেবাস ধরে ধরে আপনি পড়াশোনা করবেন, এর মতো সহজভাবে স্বল্প মূল্যে আপনি ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন। সো যারা এখনো এনরোল করে নাই রাহাস একাডেমিতে এখনই নক করে এখনই ইনবক্স করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ভর্তি প্রোগ্রামটা আছে এই ভর্তি প্রোগ্রামে ভর্তি হয়ে যান। সো আপনি আশা করি অল্প মূল্যে এত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আপনি আর মানে সহজে আপনি পেয়ে যাবেন। সবগুলো লেকচার শিট আপনাকে প্রোভাইড করা হবে, সবগুলো লাইভ ক্লাস পেয়ে যাবেন, সিক্রেট গ্রুপের মাধ্যমে আপনাকে সবগুলো মানে 24 ঘন্টা আপনাকে সাপোর্ট প্রদান করবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। আপনি হয়ে যাবেন সাধারণ জ্ঞানের সেরা একজন প্রার্থী হয়ে যাবেন ইনশাআল্লাহ। সো দ্রুতই আপনারা জয়েন করে ফেলেন। এখন আমরা আসি যে এই গুপ্ত যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ 309 খ্রিস্টাব্দে চীনা পর্যটক ফাহিয়ান আসেন দ্বিতীয় চন্দ্র। আপনারা ফাহাদ নাম দিয়ে মনে রাখতে পারেন, কি দিয়ে? ফাহাদ। ফাহাদ। সো ফাহাদ লিখে আপনারা মনে রাখতে পারবেন যে ফাহাদ দিয়ে কেমনে মনে রাখবেন যে ফাহাদ মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে ফাহাদ, ফাতে হচ্ছে ফাহিয়ান শান, দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে বাংলায় আসেন। তাহলে একজন চীনা পরিব্রাজক যা ফাহিয়ান শান তিনি গুপ্ত সাম্রাজ্য গুপ্ত বংশের সময় তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে বাংলায় আসেন। কে আসেন? ফাহিয়ান শাহ। সহজ কিনা? ওকে। তারপর দেখি দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল মূলত বিক্রমাদিত্য। কি উপাধি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে উপাধিটা ছিল এটা ছিল মূলত দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল, আমরা দেখতেছি যে এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে উপাধি ছিল সেটা ছিল বিক্রমাদিত্য বা বীর সিংহ বা সিংহ বীর নামে উপাধি ছিল। তাহলে পরীক্ষা যদি আসে যে গুপ্ত বংশের বা প্রাচীন ইতিহাসে বিক্রমাদিত্য উপাধি কার ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। ওকে। গুপ্ত যুগের বিখ্যাত কবি ছিলেন কালিদাস, তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে মেঘদূত গ্রন্থ। অর্থাৎ প্রাচীন ইতিহাসে গুপ্ত বংশের শ্রেষ্ঠ একজন মহাকাব্য রচয়িতা ছিলেন, তার নাম হচ্ছেন কালিদাস। কালিদাসের মেঘদূত কাব্যগ্রন্থ। প্রাচীন ইতিহাসকে এই জন্য স্বর্ণযুগ বলা হয়, প্রাচীন সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। এই গুপ্ত যুগকে মনে রাখতে হবে, গুপ্ত যুগকে প্রাচীন সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। চতুরঙ্গ বা দাবা খেলার প্রচলন হয় গুপ্ত যুগে। কালিদাস, অমর সিংহ, বরাহমিহির বিখ্যাত সাহিত্যিক ছিলেন এই গুপ্ত যুগে, এই জন্য প্রাচীনকালের সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় এই গুপ্ত যুগকে। তারপর সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কাব্যনাট্যকার হচ্ছে মহাকবি কালিদাস। ওকে। এরপর আমরা দেখি এই গুপ্ত যুগের আরো বেশ কিছু তথ্য এখানে আমরা দেখতে পাই। কি কি আছে? অভিজ্ঞান শকুন্তলা এখানে রচয়িতা রয়েছে, অভিজ্ঞান শকুন্তলা, রঘুবংশ কুমার মহাকাব্য রচয়িতা, এগুলো আপনার পড়ে নেবেন। বিখ্যাত অমর কোষের লেখক হচ্ছে অমর সিংহ, তার নামের সাথে মিল রয়েছে। বরাহমিহির কাব্যগ্রন্থ হচ্ছে বৃহৎ সহিংসতা নিয়ে। ভারতবর্ষে গুপ্ত যুগের ভাস্কর্যকে বলা হতো ধ্রুপদী বলা হতো, এগুলা বেশি একটা ইম্পর্টেন্ট না। তারপর চরক সহিংসতা এর লেখক কিন্তু চরক, বিখ্যাত চরক একজন বিখ্যাত কি কুষাণ সম্রাটের কনিষ্কের আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন এই বিখ্যাত চরক। চরক আয়ুর্বেদ যে চিকিৎসা শাস্ত্র সেটা কিন্তু এই গুপ্ত যুগে বহিঃপ্রকাশ ঘটে। ওকে। এই জিনিসগুলো আপনি একটু পড়লেই কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনায় চলে আসবে। তাহলে দেখেন মৌর্যর পরে গুপ্ত, গুপ্তর পরে এখন আমরা পড়বো গৌড় রাজ্য। কোন রাজ্য? গৌড় রাজ্য। ওকে। দেখেন গৌড় রাজ্যের যে বিষয়গুলো রয়েছে, গৌড় নিয়ে যদি আমরা বলি, গৌড় রাজ্যের গৌড় রাজ্য মূলত হচ্ছে 590 থেকে 638 খ্রিস্টাব্দে এই রাজ্যের বিস্তার ছিল। গুপ্ত বংশের পতনের পর খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের উদ্ভব হয় দুটি স্বাধীন রাজ্য, স্বাধীন বঙ্গরাজ্য এবং গৌড় রাজ্য। তাহলে বাংলায় দুটি স্বাধীন রাজ্য ছিল, বঙ্গ এবং গৌড়। আবার বলতেছি, বাংলায় দুটি স্বাধীন রাজ্য ছিল, একটি ছিল বঙ্গ আর একটি ছিল গৌড়। বাংলার পশ্চিম এবং উত্তরাঞ্চল জুড়ে ছিল গৌড় রাজ্যের, অর্থাৎ সবচেয়ে প্রাচীন রাজ্যের মধ্যে স্বাধীন রাজ্য যদি পরীক্ষা আসে গৌড় রাজ্য। গৌড় রাজ্যের যিনি রাজা ছিলেন, স্বাধীন রাজা ছিলেন, তিনি হচ্ছেন গৌড়রাজ শশাঙ্ক। তিনি একজন সামন্ত ছিলেন, অর্থাৎ সামন্তবাদের প্রবর্তন ছিলেন প্রাচীন বংশের প্রাচীন রাজা, তিনি হচ্ছেন শশাঙ্ক। মাথায় রাখতে হবে অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন রাজা বা সম্রাট ছিলেন সম্রাট শশাঙ্ক। যদি প্রশ্ন আসছে বাংলায় স্বাধীন রাজবংশের প্রচলন শুরু করেন গৌড়রাজ শশাঙ্ক, তারপর স্বাধীন রাজবংশের স্বাধীন জনপদ ছিল গৌড় রাজ্য, গৌড়
জনপদ এবং এর রাজা ছিলেন শশাঙ্ক, মাথায় রাখতে হবে। শশাঙ্কের উপাধি ছিল তিনি মহাসামন্ত ছিলেন, মহাদিরাজ উপাধি ছিল, গৌরেশ্বর ছিলেন, গৌড়ের রাজ ছিলেন। ওকে, শশাঙ্কের রাজধানী কিন্তু পাটালিপুত্র ছিল না, এটা ছিল কর্ণসুবর্ণ। কোথায় ছিল? কর্ণসুবর্ণ। বর্তমান এটা ছিল পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলা। প্রাচীন বাংলার 3টি জনপদ একত্রে গৌড় নাম দেন কে? শশাঙ্ক। কে নাম দেন? শশাঙ্ক। প্রাচীন বাংলার 3টি রাজবংশের নাম দেন হচ্ছে শশাঙ্ক। কে দেন? শশাঙ্ক। বঙ্গাব্দ সাল চালু করে শশাঙ্ক, এটা মাথার। গৌড়ের প্রথম নাম পাওয়া যায় ইসলামাবিদ পানিনির গ্রন্থে, ইতিহাসবিদ পানিনির গ্রন্থে আমরা গৌড়ের ইতিহাস জানতে পাই। এটা এখানে গৌড় রাজের ইতিহাস দেওয়া হয়েছে। শশাঙ্কের মৃত্যুর পর 7ম শতকে বাংলায় এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। কে হবে বাংলার রাজা, বা কি হবে মানে রাজার বা এর অধিকার কে নিবে বাংলার? তখন এক ধরনের বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার যে অবনতি ঘটে সেটাকে বলা হচ্ছে মাৎস্যন্যায়। অনেকে মনে করতো মাৎস্যন্যায় হচ্ছে পুকুরের যে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলার মতো যে ঘটনা, সেটা মূলত না। এটা মাথায় রাখতে হবে। মাৎস্যন্যায় বলতে কি বলতে? অরাজকতাপূর্ণ অবস্থা, বিশৃঙ্খলা অবস্থা। অর্থাৎ এইখান থেকে বিশেষ পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা প্রায় সময় চলে আসে। তাহলে মাৎস্যন্যায়ের সূচনা হয় মূলত শশাঙ্কের মৃত্যুর পর, মাৎস্যন্যায়ের সূচনা হয়। এর অবসান ঘটে রাজা গোপালের পাল বংশের প্রতিষ্ঠাতার মধ্য দিয়ে। মাৎস্যন্যায় যখন বাংলায় ঘটে তখন গোপাল, পাল বংশের যিনি শ্রেষ্ঠ একজন শাসক ছিলেন, পাল বংশের শ্রেষ্ঠ বলবো না, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। তিনি যখন পাল বংশ প্রতিষ্ঠা করেন তখনই এই মাৎস্যন্যায়ের শেষ হয়ে যায়, এবং মাৎস্যন্যায় শেষ হওয়ার পর পরে এক ধরনের নতুন রাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। সেই রাজতন্ত্র ছিল পাল রাজতন্ত্র। ওকে, পালদের আগমনের পর পরে। ওকে, তাহলে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর পশ্চিম সীমান্ত অঞ্চলে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উৎপত্তি ঘটে। তাদের বর্তমান পাঞ্জাবের পূর্বাঞ্চলে পুষ্যভূষী রাজ্য উদ্ভব ঘটে। এগুলো বেশি ইম্পর্টেন্ট না। এ সময় মহাদিরাজ পদবী গ্রহণ করেন গোপীচন্দ্র, তারপর হচ্ছে ধর্মাদিত্য সমাচারদেব। ঠিক আছে? ওকে, এরপর দেখি আমরা এই পাল, বিশেষ করে পাল রাজবংশটা, বাংলায় 2টি রাজবংশ ছিল। একটা ছিল গৌড়রাজ, আর একটা হচ্ছে বঙ্গ, অর্থাৎ গৌড়ের শশাঙ্ক, আর একটা হচ্ছে বঙ্গ, স্বাধীন রাজ্য ছিল। এই যে বঙ্গে কিন্তু স্বাধীন, অর্থাৎ গৌড়ের সমসাময়িক সময়, শশাঙ্কের সমসাময়িক সময় আরেকজন বাংলায় সিংহাসন আরোহণ করেন, তিনি হর্ষবর্ধন। কি বললাম? হর্ষবর্ধন। এই হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কৌনজে। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কৌনজে। পরীক্ষা আসলে মাথায় রাখতে হবে হর্ষবর্ধনের রাজধানী ছিল কৌনজে। আমি কিন্তু এখনো পাল রাজবংশে যাই নাই। গৌড় বংশের বা গৌড় রাজবংশের পরবর্তীতে সমসাময়িক সময় রাজা হর্ষবর্ধন তিনি বাংলায় শাসন করেন। এই রাজা হর্ষবর্ধনের পরিব্রাজক হিউয়েন সাং 7ম শতকে বাংলায় আসেন। তাহলে হিউয়েন-সাং, হ দিয়ে মনে রাখতে হবে, এই হ দিয়ে মনে রাখতে হবে, হিউয়েন-সাং আসেন হর্ষবর্ধনের শাসনামলে। ফা-হিয়েন-সাং, ফাহাদ দিয়ে দ্বিতীয় দিয়ে মনে রাখতে পারবেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে আসেন ফা-হিয়েন-সাং। আর হিউয়েন-সাং আসে হ দিয়ে মনে রাখতে পারবেন, রাজা হর্ষবর্ধনের শাসনামলে চীনা পরিব্রাজক হিউয়েন-সাং বাংলায় আসেন। চীনা পরিব্রাজক হিউয়েন-সাং বাংলায় আসেন, এইভাবে মনে রাখতে পারবেন। হর্ষবর্ধনের সহকবি ছিলেন বিখ্যাত বাণভট্ট। তিনি হর্ষবর্ধন জীবনীমূলক গ্রন্থ রচনা করছেন হর্ষচরিত। কি রচনা করছেন? হর্ষচরিত। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। কোন বিশ্ববিদ্যালয়? নালন্দা বিশ্ববিদ্যালয়। এই 7ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বাধ্যক্ষের অলঙ্কৃত করেছিলেন শিলভদ্র। শিলভদ্রের ছাত্র ছিলেন চীনা পরিব্রাজক হিউয়েন-সাং। প্রথম ভারতীয় রাজা হিসেবে চীনের সাথে সম্পর্ক করেন হর্ষবর্ধন। আরেকটা বিষয় মনে রাখি, নালন্দা বিশ্ববিদ্যালয়ের বাংলার একজন অন্যতম আচার্য ছিলেন, তার নাম হচ্ছেন শিলভদ্র। এবং গুরুত্বপূর্ণ মুন্সিগঞ্জ বা বিক্রমপুরে যার বসবাস ছিল, তার নামটা কিন্তু আপনারা সবাই জানেন, তিনি কে ছিলেন। এটা আমরা পরবর্তী টপিকে আমরা পড়বো, যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একজন শাসক ছিলেন যিনি পাল বংশের গুরুত্বপূর্ণ অংশ অলঙ্কৃত করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন পরবর্তীতে। তার বাড়ি হচ্ছে বাংলায় অবস্থিত। ওনার নামটা কি? আপনারা কেউ কি বলতে পারবেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের, আশা করি আপনারা অবশ্যই জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অন্যতম আচার্য যার বাড়ি ছিল বিক্রমপুর বা মুন্সিগঞ্জ অবস্থান ছিল। ঠিক আছে? ওকে, এখন আমরা আসি পাল বংশের শাসনামল।
মৌর্য, গুপ্ত, গৌড়। গৌড়ে আবার আমরা পড়লাম শশাঙ্ক এবং হচ্ছে হর্ষবর্ধনের শাসনামল। এই যে মাসনের পরবর্তীতে পাল রাজবংশ যিনি হচ্ছেন প্রতিষ্ঠা করেন, তিনি হচ্ছেন রাজা গোপাল, বা শ্রেষ্ঠ যিনি ছিলেন তিনি হচ্ছেন ধর্মপাল। শ্রেষ্ঠ যিনি ছিলেন তিনি হচ্ছেন কে ছিলেন? ধর্মপাল। শেষ শাসকের নাম ছিলেন মদন পাল। তাহলে পাল বংশের শ্রেষ্ঠ শাসকের নাম ছিল মদন পাল। পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিল মদন পাল। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের রচিত হচ্ছে পাল আমলে। কোন আমলে? মনে রাখবেন, পাল বংশটা ছিল প্রায় দীর্ঘ 400 বছর শাসন করছে এই পাল বংশ। প্রাচীন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় যে বংশটা ছিল সেটা হচ্ছে পাল বংশ। মনে রাখতে হবে যে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, বা শ্রেষ্ঠ যিনি ধর্মপাল। মনে রাখতে হবে ধর্ম জিনিসটাই শ্রেষ্ঠ, সুতরাং পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ধর্মপাল। এইভাবে কিন্তু মনে রাখা যায়। পাল বা বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ প্রায় 400 বর্ষ ছিল এটা। নওগাঁ জেলার পাহাড়পুর সোমপুর বিহার প্রতিষ্ঠা ছিলেন ধর্মপাল। আবার বলছে বর্তমান বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত, এর মধ্যে